এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো যৌগিক দ্বন্দ্বের পীড়ন নির্ণয়ের সূত্র নিরূপণ করো। তাহলে যৌগিক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? যৌগিক দ্বন্দ্ব বলতে বোঝায় যে দুই বা ততোধিক উপাদান নিয়ে গঠিত দ্বন্দ্বকে যৌগিক দ্বন্দ্ব বলা হয়। এখন এখানে একটা যৌগিক দ্বন্দ্ব নেওয়া হয়েছে যার এক প্রান্ত আবদ্ধ আছে আর আরেক প্রান্তে ডাব্লু পরিমাণ ওজন ঝুলানো হয়েছে। দ্বন্দ্বের একদিকে ইস্পাত নেওয়া হয়েছে, আরেক দিকে তামা নেওয়া হয়েছে। তাহলে সমাধানে আমরা লিখব, মনে করি একটি তামার ও ইস্পাতের দ্বন্দ্ব নিয়ে গঠিত যৌগিক দ্বন্দ্ব ডাব্লু ওজন বহন করে। এক কথায় এখানে যে যৌগিক দ্বন্দ্ব আছে এটি তামা এবং ইস্পাতে তৈরি এবং এটি ডাব্লু পরিমাণ ওজন বহন করছে। তাহলে ইস্পাত দ্বন্দ্বের ক্ষেত্রফল, পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্ক যথাক্রমে ইস্পাত দ্বন্দ্বের ক্ষেত্রফলকে এস ধরা হয়েছে, পীড়নকে এস ধরা হয়েছে আর স্থিতিস্থাপক গুণাঙ্ককে ইএস ধরা হয়েছে। একইভাবে তামার জন্য ক্ষেত্রফলকে এসি ধরা হয়েছে, পীড়নকে এসসি ধরা হয়েছে এবং স্থিতিস্থাপক গুণাঙ্ককে ইসি ধরা হয়েছে। তাহলে ইস্পাত দ্বন্দ্বের লোড ডাব্লুএস। এখন লোড ইকুয়াল আমরা জানি পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে ইস্পাত দ্বন্দ্বের জন্য পীড়ন হলো এস ইন্টু ইন্টু দিলাম, ক্ষেত্রফল হলো এস। আবার তামার দ্বন্দ্বের জন্য লোড ডাব্লুসি। লোড ইকুয়াল আমরা জানি পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে তামার পীড়ন হলো এসসি আর ক্ষেত্রফল হলো এসি। এখন মোট লোড ডাব্লু ইকুয়াল কী হবে? ইস্পাতের লোড যোগ হলো তামার লোড। তাহলে ইস্পাতের লোড ডাব্লুএস যোগ হলো তামার লোড ডাব্লুসি। এখন ডাব্লুএস এর মান কি? ডাব্লুএস এর মান হলো এস এস। তাহলে এস নিলাম, তারপরে প্লাস প্লাস দিলাম, তারপরে ডাব্লুসি এর মান হলো এসসি এসি নিলাম। দুটি দণ্ডের দৈর্ঘ্য হলো এল এবং দুটি ডাব্লু পরিমাণ ওজন বহন করছে। সেজন্য ডাব্লু পরিমাণ যেহেতু ওজন টানতেছে তার মানে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আমরা ধরে নিলাম যে এতটুক বৃদ্ধি পাইছে, মানে এই পজিশন থেকে আনুমানিক এই পজিশনে আসছে। তাহলে যতটুক বৃদ্ধি পাইছে এই বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কি? এক্স। তার মানে ধরে নিব এখান থেকে এই পর্যন্ত এক্স আর আদি দৈর্ঘ্য এল। তাহলে উভয় দ্বন্দ্বের ক্ষেত্রে বিকৃতি কি হবে? এক্স বাই এল। এই জন্য আমরা লিখব উভয় দ্বন্দ্বের বিকৃতি সমান বলে পাই বিকৃতি এক্স বাই এল ইকুয়াল আমরা লিখতে পারি পীড়ন বাই স্থিতিস্থাপক গুণাঙ্ক। এক কথায় ইস্পাতের জন্য পীড়ন এস এবং ইস্পাতের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক ইএস। তামার জন্য পীড়ন এসসি আর তামার জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক ইসি। এটা লিখলাম। লেখার পরে তাহলে এখানে তিনটা অংশ তিনটার পরস্পরের সমান। তাহলে আমরা এটা ইকুয়াল এটা নিতেই পারি। এই জন্য লিখলাম যে এস বাই ইএস ইজ ইকুয়াল টু এসসি বাই ইসি। তাহলে এখান থেকে আমরা যদি এস এর মান বের করি তাহলে এস রাখবো আর ইএস নিচে আছে, এটাকে পাস করলে উপরে চলে যাবে। তাহলে এসসি বাই ইসি নিলাম আর ইএসকে এদিকে পাস করলে উপরে চলে যাবে বা গুণ হয়ে যাবে। এখন এখানে যে এস এর মান পাইলাম এসসি ইএস বাই ইসি, এটা আমরা এক নম্বরে এখানে বসাই দিব। তাহলে আমরা লিখব যে এস এর মান এক নঙে বসিয়ে পাই। তাহলে এখানে ডাব্লু ডাব্লু নিলাম আর এস এর মান কি? এসসি ইএস বাই হলো ইসি। তাহলে এসসি ইএস বাই ইসি নিলাম, তারপরে এস আছে এস নিলাম, তারপরে প্লাস আছে প্লাস নিলাম, তারপরে এসসি এসি নিলাম। নেওয়ার পরে এখানে ডাব্লু ডাব্লু নিলাম। এখন এখানে এসসি কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকে? ইএস বাই ইসি আর উপরে এসটা গুণ করে দিলাম, তার মানে এস। এখানে প্লাস নিলাম, তারপরে এখানে এসি নিলাম। এখন ডাব্লু ডাব্লু নিলাম, এসসি নিলাম, এখানে ইসি এবং এখানে 1 লসাগু করলে ইসি হবে। তাহলে এখানে এসকে সাজিয়ে লিখলে ইএস হবে, প্লাস প্লাস নিলাম, ইসির সাথে এসি গুণ করলে ইসি হবে। অনলাইনে ক্লাস সহজে বোঝার জন্য আমরা এখানে 1 নম্বর সমীকরণটা নোট করে নিলাম। তারপরে এখানে এস বাই ইএস ইকুয়াল টু এসসি বাই ইসি আছে, এই সমীকরণটাকেও নোট করে নেব। এস বাই ইএস ইজ ইকুয়াল টু এসসি বাই ইসি। তারপরে এখানে যতটুকু আছে এটাও নোট করে নেব। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু
এসসি এএসইএস প্লাস হলো এসিইসি ডিভাইডেড বাই হলো ইসি। সবগুলোকে আমরা নোট করে নিলাম। এখন তাহলে এখানে আমরা যদি এসসি এর মান বের করতে চাই তাহলে ইসি নিচে আছে, এটাকে পাস করলে উপরে চলে যাবে, এক কথায় ডাব্লুর সাথে ইসি গুণ হয়ে যাবে, তার মানে ডাব্লু ইন্টু ইসি। আর এএসইএস প্লাস হলো এসিইসি এটা আছে উপরে, এটা নিচে ভাগ হয়ে যাবে, এই জন্য নিচে ভাগ করে এএসইএস প্লাস এসি ইসি নিসি। তাহলে এখানে মূলত যা পাইলাম এটা কি এসসি এর মান, এই জন্য আমরা সরাসরি লিখছি এসসি ইজ ইকাল টু ডাব্লু ইন্টু ইসি বাই হলো এএসইএস প্লাস হলো এসিইসি। তাহলে আবার পূর্ব থেকে আমরা একটা সমীকরণ পাইছিলাম এসএস বাই ইএস ইকুয়াল টু এসসি বাই ইসি। তাহলে এই সমীকরণটি আবার লিখলাম, লেখার পরে এখন এসসি বাই ইসিকে ডান থেকে বাম পক্ষে নিলাম আর এসএস বাই ইএসকে বাম থেকে ডান পক্ষে নিলাম। এখন এখান থেকে আমরা যদি এসসির মান বের করি তাহলে ইসিকে এদিকে পাস করে দিতে হবে, তাহলে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে উপরে এসএস এর সাথে গুণ হয়ে যাবে, বা এটা নিচে আছে এটা উপরে চলে যাবে। এক কথায় এখানে এসএস ইএস রাখলাম আর ইসি নিচে আছে, এটাকে পাস করে উপরে দিয়ে দিলাম। এখন এসসি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল ডাব্লু ইকুয়াল টু এসএস এএস প্লাস হলো এসসি এসি। তাহলে এসসি এর মান কি পাইছি, এসসি এর মান হলো এসএস ইসি ডিভাইডেড বাই ইএস। তাহলে এই এসসি এর মানটা আমরা 1 নম্বরে এখানে বসাই দিব। তাহলে প্রথমে ডাব্লু ডাব্লু নিলাম, এসএস এএস নিলাম, প্লাস প্লাস নিলাম, তারপরে এসসি। তাহলে এসসি এর মান কি এসএস ইসি বাই ইএস, এসসি এর পরিবর্তে আমরা এই মানটা নিলাম, তারপরে এখানে এসি আছে এসি নিলাম। এখন ডাব্লু ডাব্লু নিলাম, এখানে এসএস কমন নেওয়া যায়, তাহলে কমন নিলাম, কমন নিলে এখানে এএস থাকে প্লাস প্লাস ইসি বাই ইএস থাকে, আর এখানে এসি গুণ করে দিলাম। এখন ডাব্লু ডাব্লু নিলাম, এসএস নিলাম, এখানে ইএস আর এখানে নিচে 1, তাহলে ইএস এবং 1 এর লসাগু ইএস হবে, তাহলে ইএস এর সাথে এএস গুণ করলে এএস ইএস প্লাস ইসি এসিকে সাজিয়ে লিখলে এসি ইসি হবে। এখন আমরা যদি এসএস এর মান বের করতে চাই তাহলে ইএসটা নিচে আছে, এটাকে এদিকে পাস করলে উপরে চলে যাবে, তাহলে ডাব্লু এর সাথে ইএস গুণ হয়ে যাবে। আর এএস ইএস প্লাস হলো এসি ইসি এটা আছে উপরে, এটাকে এদিকে পাস করলে নিচে চলে আসবে, এক কথায় ভাগ হয়ে যাবে। তাহলে এটা মূলত কার মান এস এর মান, এই জন্য আমরা একবারে সাজিয়ে লিখলাম এসএস ইকুয়াল টু ডাব্লু ইন্টু ইএস ডিভাইডেড বাই এএস ইএস প্লাস হলো এসি ইসি। তাহলে এখানে এসসি এর একটা সমীকরণ পাইলাম, এসএস এর একটি সমীকরণ পাইলাম। এটি মূলত যৌগিক দ্বন্দ্বের পীড়ন নির্ণয়ের সূত্র।